পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে। পুরো ব্যাংকার জোরে জোরে কাঁপতে থাকে। অনেক মনিটর লাগানো ছিল। কাহিনী শুরু হয় ম্যাক্স নামের একটি ছেলেকে নিয়ে, যে অ্যানি নামের একটি মেয়ের সাথে খেলছিল। অ্যানি আর ম্যাক্স ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল এবং দুজনকে খুব পছন্দও করত। দুজনেই ধনী পরিবার থেকে এসেছিল, তাই তাদের সম্পর্ক নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। ছোটবেলা থেকে তারা পড়াশোনা থেকে শুরু করে সবকিছু একসাথে করছে। তারা যত বড় হতে থাকলো, তাদের মধ্যকার বন্ধুত্ব প্রেমে বদলে গেল। তাদের জীবন খুব ভালো কাটছিল। কিন্তু এক রাতে যখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ম্যাক্স আর এনির সাথে এমন কিছু ঘটলো যা সবকিছু বদলে দিল। সেই রাতে ম্যাক্স এবং এনি তাদের এক বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় ম্যাক্স ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। এর কিছু পরে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি সোজা গিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে এবং ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এই দুর্ঘটনায় ম্যাক্স কোনো মতো বেঁচে যায়, কিন্তু অ্যানির মৃত্যু হয়। এই ঘটনার পর ম্যাক্স 3 বছরের জেল হয়। তাকে এমন একটি জেলে পাঠানো হয় যেখানে দুর্বল কয়েদিদের উপর প্রচুর অত্যাচার করা হতো। কিন্তু ম্যাক্স যেহেতু ধনী পরিবারের ছিল, তাই সে এমন পরিবেশে অভ্যস্ত ছিল না। তাই শুরুতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। নিজেকে বাঁচানোর জন্য ম্যাক্স সেখানকার প্রত্যেক কয়েদিকে টাকা দিয়ে নিজের পক্ষ করে নেয়, যাতে কেউ তাকে নির্যাতন না করে। কিন্তু ধীরে ধীরে ম্যাক্স বুঝতে পারে যে তার বিলাসবহুল জীবনযাপনই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ টাকার কারণে সে কখনো নিজে কিছু করেনি, সবকিছু টাকা দিয়েই করিয়েছিল। অর্থাৎ টাকা ছাড়া তার জীবনে কোনো পরিচয় ছিল না। এই কথাটা বুঝতে পেরে ম্যাক্স সেখানকার কয়েদিদের টাকা দেওয়া বন্ধ করে দেয়। আর যেই এমনটা হলো, ধীরে ধীরে সেখানকার কয়েদিরা তার বিরুদ্ধে চলে গেল। এবার তারাও ম্যাক্সকে সেভাবেই নির্যাতন করতে লাগলো, যেভাবে বাকি কয়েদিদের করত। সময় পার হওয়ার সাথে সাথে এই অত্যাচার এত বেড়ে গেল যে একদিন তারা ম্যাক্সকে ওয়াশিং মেশিনের ভেতর বন্ধ করে দিল। অনেকক্ষণ পর যখন তাকে বাইরে বের করা হলো, তখন ম্যাক্সের মনে হলো যে আজ হয়তো সে মারা যাবে। কিন্তু পরের মুহূর্তে তার মনে হলো যে এত অত্যাচারের পরও সে কোনো ব্যথা অনুভব করছে না। এখানে থাকতে থাকতে যেন তার ভেতরের সমস্ত অনুভূতি শেষ হয়ে গিয়েছিল। এখন তার শরীরের ব্যথা সহ্য করতে শিখে গিয়েছিল। এই কথা বুঝে ম্যাক্স খুব খুশি হলো। সে বুঝতে পারলো যে যদি তাকে সত্যি সত্যি বাস্তব জীবনে টিকে থাকতে হয়, তবে তাকে একজন রীতি মানুষের মতো নয়, বরং একজন সত্যিকারের সাহসী মানুষের মতো বাঁচতে হবে। এই ভাবতে ভাবতে ম্যাক্স নিজেকে তৈরি করা শুরু করে দিল, যাতে এখন কোনো কয়েদি তার গায়ে হাত তোলার সাহস না করে। সে প্রতিদিন ট্রেনিং করতে লাগলো এবং অল্প সময়ের মধ্যে ম্যাক্স অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। ধীরে ধীরে ম্যাক্সের ফাইটিং স্কিলসও অনেক উন্নত হয়ে গেল। এখন সে জালের ভেতরে হাওয়া ফাইটিং ম্যাচগুলোতে অংশ নিতে শুরু করলো। সময়ের সাথে সাথে তার দক্ষতা এতই চমৎকার হয়ে উঠল যে কেউ তার সামনে লড়াই করার মতো সাহস করতো না। এভাবেই দেখতে দেখতে 3 বছর কেটে গেল। এখন ম্যাক্স জেলের ভেতর খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। সবাই তাকে জেলের সেরা ফাইটার মনে করত। আর যেহেতু তার জেলে আসা 3 বছর পূর্ণ হয়ে গিয়েছিল, তাই তার সাজাও সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল। আর আজকের দিনটি ছিল যখন ম্যাক্সকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। তাই সেখানে সবাই খুব আনন্দের সাথে উদযাপন করলো এবং ম্যাক্সকে বিদায় জানালো। ম্যাক্স হাসি মুখে জেলের বাইরে এলো, যেখানে তার বাবা জেমস তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু জেমস সেখানে তাকে বলল যে তারা এখন নিজেদের বাড়িতে ফিরবে না, তাদের একটি বিশেষ জায়গায় যেতে হবে। তিনি জানালেন যে এই 3 বছরের পৃথিবী অনেক পাল্টে গেছে। অনেক জায়গায় নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে এবং খবর আছে যে শীঘ্রই পুরো পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধ ছড়িয়ে পড়বে, যার ফলে পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে। সাধারণ মানুষেরা এই বিষয়ে কিছুই জানত না, কিন্তু জেমস একজন খুব ধনী ব্যক্তি ছিলেন, তাই দেশের সমস্ত গোপন খবর তার কাছে থাকত। এই মুহূর্তে শুধু ধনীরাই জানত যে কিছুদিনের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হতে চলেছে। এই কারণে সমস্ত ধনী ব্যক্তিরা মিলে পৃথিবীর নিচে একটি বড় বাংকার তৈরি করে নিয়েছিল, যেখানে তারা তাদের পরিবারের সাথে থাকতে যাচ্ছিল। সেই বাংকারে প্রতিটি সুবিধা বিদ্যমান ছিল, তাই সেখানে থাকা বা খাওয়ার কোনো সমস্যা ছিল না। সেখানেও তারা বিলাসবহুল জীবনযাপন করতে পারত। তারা এখন সেই বাংকারে আরামে থাকতে পারত এবং একই সাথে পৃথিবীর বিনাশ থেকেও বাঁচতে পারত। এমনকি তারা সে বাংকারের নিচ থেকে পৃথিবীর ধ্বংসের পুরো দৃশ্যটিও দেখতে পারত। জেমসের এই কথাগুলো শুনে ম্যাক্স বিশ্বাসই করতে পারছিল না যে মাত্র 3 বছরে পৃথিবীর পরিস্থিতি এতটাই বদলে গেছে। এরপর জেমস তার ছেলে ম্যাক্সকে নিয়ে একটি গোপন হেলিকপ্টারে করে সেই লুকানো বাংকারের দিকে উড়ান দিলেন, যা পৃথিবীর নিচে তৈরি করা হয়েছিল। কিছু পরে জেমস দেখলেন সেই বাংকারটি কেবল মাটির নিচে নয়, বরং একটি বিশাল নদীর ঠিক নিচে তৈরি করা হয়েছে। সেই বাংকারটি নদীর গভীরতায় অবস্থিত ছিল। এত গভীর জায়গায় এটিকে তৈরি করার একটি বড় কারণ ছিল, যাতে যখন পুরো পৃথিবী নিউক্লিয়ার যুদ্ধ শুরু হবে, তখন তার ধ্বংসের প্রভাব যেন সেখানে পৌঁছাতে না পারে। এভাবে সেখানে বসবাসকারী লোকেরা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এরপর জেমস ম্যাক্সকে একটি আধুনিক এলিভেটরের মাধ্যমে পানির অনেক গভীরে নিয়ে যাচ্ছিলেন। সেই জায়গাটি এতই গভীর ছিল যে সেখানে পৌঁছাতে বেশ সময় লাগছিল। অবশেষে যখন তারা বাংকারের কাছে পৌঁছালেন, তখন ভেতরে ঢোকার আগে ম্যাক্স এবং জেমসের কাছে থাকা মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সব নিয়ে নেওয়া হলো। সেই সমস্ত ডিভাইস সেখানকার একটি বিশেষ জায়গায় জমা করে রাখা হলো। এরপর তাদের একটি বিশেষ ইউনিফর্ম দেওয়া হলো। তাদের হাতে একটি হেলথ ডিভাইস লাগিয়ে দেওয়া হলো।
ম্যাক্স সেখানে বেশি সময় নষ্ট না করে সরাসরি তার মা এবং দাদির কাছে চলে গেল, কারণ সে অনেকদিন তাদের দেখেনি। ম্যাক্সের মা তাকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। এরপর জেমস ম্যাক্সকে পুরো বাংকাটি ঘুরে দেখালেন। সেখানে তাদের মতোই আরও অনেক ধনী পরিবার বাস করছিলেন। এদের মধ্যে একটি পরিবার ছিল অ্যানির পরিবার, যাদের দেখে ম্যাক্স হতবাক হয়ে গেল। ম্যাক্স যখন অ্যানির পিতাকে দেখল, তখন সে সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে মন থেকে ক্ষমা চাইল। অ্যানির পিতা তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে তিনি তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন। এরপর অ্যানির পিতা ম্যাক্স এবং তার পরিবারকে সেই দিন রাতের ডিনারে তাদের সাথে আমন্ত্রণ জানালেন। সেই রাতে দুই পরিবার অনেকদিন পর একসাথে বসে ডিনার করে এবং পরিবেশ খুব আনন্দময় হয়ে থাকে। কিন্তু সেখানে আমরা অ্যানির বোন অ্যানাকেও দেখতে পাই। অ্যানা এতদিন ম্যাক্সের উপর খুব বিরক্ত ছিল, কারণ তারই জন্য তার বোন অ্যানির মৃত্যু হয়েছিল। অ্যানা তাকে খুব ভালোবাসত, তাই সে তার চোখের সামনে ম্যাক্সকে একেবারে সহ্য করতে পারছিল না। সেই সময় সেখানে ক্যাসি নামের একজন মহিলা আসেন, যিনি তার দলের সাথে উপস্থিত ছিলেন। আসলে ক্যাসিই ছিল এই পুরো বাংকারের মালিক। সমস্ত ধনী ব্যক্তিরা তাকে টাকা দিয়ে এই ব্যাংকারে নিজেদের আসন বুক করে রেখেছিলেন। ক্যাসি সেখানে উপস্থিত সবার সাথে তার টিমের সদস্যদের পরিচয় করে দেন এবং তারপর সবার দিকে তাকিয়ে বলেন, আপনারা সবাই সত্যি খুব ভাগ্যবান, কারণ আপনারা এখানে থাকার সুযোগ পেয়েছেন। যদি আপনারা খুব ধনী না হতেন, তবে এই জায়গা বুক করার অসম্ভব ছিল। তাই হয়তো আপনারা নিউক্লিয়ার যুদ্ধের সময় পৃথিবীর বিনাশের সঙ্গে সঙ্গে মারা যেতেন। কিন্তু আমার এই বাংকারের কারণে আপনারা সবাই বেঁচে যাবেন। একই সাথে পুরো পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরও আপনারা এখানে আরামে সার্ভাইভ করতে পারবেন। ক্যাসির এই কথাগুলো সেখানে উপস্থিত সবাই একমত হন। এরপর সেই রাতে দেখানো হয় যে অ্যানা এক জায়গায় এক্সারসাইজ করছিল। তখনই সেখানে ম্যাক্স তার কাছে আসে। ম্যাক্স আবারও মন থেকে ক্ষমা চায় এবং বলে, তুমি বিশ্বাস করো অ্যানা, তোমরা এনিকে যতটা ভালোবাসতে, আমিও তাকে ততটাই ভালোবাসতাম। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, বড় হয়ে একে অপরের প্রেমে পড়েছি। তাহলে কি আমি কখনো ইচ্ছে করে চাইবো যে আমার প্রিয় মানুষটি আমার জীবন থেকে চলে যাক? সেই দিনের পুরো ঘটনাটি একটি দুর্ঘটনা ছিল। তবুও আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি, কারণ আমার জন্য তুমি তোমার বোনকে হারিয়েছ। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? এরপর ম্যাক্স আরও বলে, আমার কাছে তোমার বোনের শেষ স্মৃতি আছে। এই বলে সে অ্যানাকে অ্যানির ফোনটি বের করে দেয়, যা দুর্ঘটনার পর থেকে ম্যাক্সের কাছেই ছিল। অ্যানা সেই ফোনটি নিয়ে কিছু বলে না, কেবল তার বোনের কথা মনে করে চুপ হয়ে যায়। অ্যানা অ্যানির ফোনটি নিয়ে নিজের ঘরে চলে যায়। সে তার বোনের ফোন খুলে দেখতে শুরু করে। সেখানে অ্যানি এবং ম্যাক্স কিছু সুন্দর মুহূর্তের ভিডিও ছিল। তখনই হঠাৎ পুরো ব্যাংকার ভাইব্রেশন শুরু করে। পুরো ব্যাংকার জোরে জোরে কাঁপতে থাকে এবং একই সাথে ইলেকট্রিসিটিও সমস্যা দেখা দিতে থাকে। সবাই ঘাবড়ে গিয়ে বাইরের দিকে দৌড়াতে শুরু করে। তারা সবাই বুঝতে পারে যে তাদের বাংকারের সারফেসের উপর একটি অনেক বড় বিস্ফোরণ হয়েছে। এই কারণে পুরো বাংকার এত ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল। সঙ্গে সঙ্গে একটি মাইক্রোফোন থেকে সবাইকে জানানো হয় যে সবাই যেন উপর থেকে নিচে সারফেসে চলে যান। সেখানে গেলে তারা আরও বেশি সুরক্ষিত থাকবেন। ওদিকে অ্যানা তার পরিবারকে খুঁজতে গিয়ে দেখে যে তার বাবা একটি বড় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। কিন্তু ম্যাক্স এবং জেমস অনেক চেষ্টা করে তার বাবাকে সেখান থেকে বের করে আনেন। কোনো মতে সবাই সেখান থেকে বেরিয়ে সরাসরি নিচের ফ্লোরে চলে যায়। সে জায়গাটি ছিল আসল সেফ জোন। সেখানে অনেক মনিটর লাগানো ছিল, যেগুলোর মাধ্যমে বাইরের পরিস্থিতি সম্পর্কে জানা যেত। সবাই সেফ জোনে পৌঁছানোর পর কেসি সবার সামনে আসেন। তিনি সবাইকে দেখে বলেন, সবার প্রথমে পারমাণবিক যুদ্ধের খবর আমাদের এজেন্সি দিয়েছিল এবং আমাদের তথ্য সম্পূর্ণ সঠিক প্রমাণিত হয়েছে। পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এই ব্যাংকারের কারণে আপনারা সবাই এখনও সুরক্ষিত আছেন। ক্যাসি এরপর ভিডিও ফুটেজ দেখাতে শুরু করলেন। ক্যাসি মনিটরের মাধ্যমে সবাইকে বাইরের পরিস্থিতি দেখাচ্ছিলেন, কিভাবে বাইরের পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে উপস্থিত সবাই প্রায় পুরো একদিন সেফ জোনের ভেতরে কাটায়। তারপর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়, হঠাৎ চারপাশে বিস্ফোরণগুলো থেমে যায়। তখন ক্যাসি তার একটি বিশেষ টিমকে ডাকেন। তিনি তাদের স্পেশাল স্যুট পরিয়ে বাইরের পৃথিবীতে পাঠিয়ে দেন, যাতে তারা গিয়ে দেখতে পারে যে এখনকার পরিস্থিতি কেমন এবং যা কিছু তারা দেখবে তা যেন সবাইকে দেখানো যায়। সেখানে ফুটেজে দেখা যায় সত্যিই পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। চারদিকে শুধু ধুলো আর ধুলো দেখা যাচ্ছিল। পারমাণবিক বোমার বিষাক্ত রেডিয়েশন চারদিকে ছড়িয়ে পড়ছিল। যদি কেউ সঠিক সুরক্ষা ছাড়া বাইরে যায়, তবে তার মৃত্যু নিশ্চিত। এখন ক্যামেরায় দেখা যায় লুকাস নামের একজন সদস্যকে, যে তার বিশেষ টিমে ছিল। সে একটি গাড়ির ইঞ্জিন চেক করছিল। তখনই সে একটি লোহার টুকরো দেখতে পায়। সে সেটি হাত দিয়ে ছুঁয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তার গ্লাভস গলে যায় এবং তার হাত খারাপভাবে পুড়ে যায়। এতে সেখানকার পরিবেশ আরও বিপজ্জনক মনে হতে থাকে। লুকাস যন্ত্রণায় পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে শুরু করে। অর্থাৎ সেখানে রেডিয়েশনের মাত্রা এতই বেশি ছিল যে লোহাও আগুনের মতো গরম হয়ে গিয়েছিল। লুকাসের অবস্থা দেখে বাকি টিম সদস্যরা দ্রুত তাকে নিয়ে বাংকারের ভেতরে চলে আসে। এখন সবাই এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে, কারণ বাইরে পৃথিবীতে খুব বিপজ্জনক রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। এখন চাইলেও কেউ বাইরে যেতে পারবে না। কিন্তু বাংকারের ভেতর কি সারা জীবন থাকা সম্ভব? কেউ বুঝতে পারছিল না যে তাদের সেখানে কত দিন, কত মাস বা কত বছর থাকতে হবে। এখন সবাইকে বাংকারের নিচে থাকতে হবে, এই চিন্তা করে সবাই খুব মন খারাপ করছিল। ওদিকে কেসি, যিনি এখানকার মালিক ছিলেন,
তিনি তার লোকদের সাথে লুকাসের অবস্থা দেখার অজুহাতে বাইরে যান, কিন্তু আসলে তারা একটি আলাদা জায়গায় পৌঁছান যেখানে সে এবং তার দল আনন্দ উৎসব করছিল। এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টি সামনে আসে। আসলে এই সব কিছু ছিল কেসি এবং তার দলের পরিকল্পনা। শহরের ধনী ব্যক্তিদের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই পুরো মাস্টার প্ল্যান তৈরি করেছিল। কেসি এবং তার দল চেয়েছিল যে তারা এই ধনী লোকদের সারা জীবনের জন্য বাংকারে বন্ধ করে রাখুক, যাতে বাইরে পৃথিবীতে তাদের যে সম্পত্তিগুলো আছে সেগুলো সব দখল করে নিতে পারে। কারণ বাংকারে আসার আগেই তারা প্রত্যেকের কাছ থেকে কিছু প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছিল। কেসি ভালোভাবেই জানতেন যে এত ধনী লোকদের বোকা বানানো সহজ হবে না, তাই তিনি তার পুরো টিমের সাথে মিলে একটি দুর্দান্ত পরিকল্পনা করলেন। সবার প্রথমে তারা শহরের ধনী ব্যক্তিদের মধ্যে একটি মিথ্যে খবর ছড়ালো যে কিছুদিনের মধ্যে পৃথিবী ধ্বংস হতে চলছে। এরপর তারা এই ব্যাংকারটি তৈরি করে এবং তার ভেতরে তারা সেখানে অনেক সিমুলেশন সিস্টেম তৈরি করে। একই সাথে তারা বাংকারের সারফেসে নিজেরাই বোমা সেট করে রেখেছিল, যাতে তারা সেই বোমাগুলো ব্লাস্ট করিয়ে বাংকারের ভেতরে আতঙ্ক সৃষ্টি করতে পারে। কিন্তু এই বিস্ফোরণ এমনভাবে করা হয়েছিল যাতে কারো বেশি ক্ষতি না হয়। যে ভিডিওগুলো তারা লোকদের দেখিয়েছিল সেগুলো আসলে অ্যাডভান্স এআই সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছিল, আর তাদের এই সমস্ত প্ল্যানে তারা সফলও হয়ে যায়, কারণ এখন সবাই তাদের কথা মেনে বাংকারের মধ্যে থাকতে চাইছে। অন্যদিকে আমরা এনাকে দেখতে পাই। এনা যখন বাংকারের একটি টয়লেটে ছিল তখনই সে পাশের ঘর থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় যেন সেখানে কেউ পড়ে গেছে। এনা দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং পাশের ঘরের দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে দেয়। ভেতরে গিয়ে সে দেখে যে একটি মেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করছে। এনা এটি দেখে ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে সে মেয়েটিকে ধরে ফেলে এবং তার গলায় বাঁধা দড়ি কেটে দেয়। কোনো মতো সে মেয়েটির জীবন বাঁচিয়ে দেয়। আসলে ব্যাংকারের যত লোক ছিল তারা সবাই ভেতরে ভেতরে খুব চিন্তিত ছিল। এসব মানুষ ধনী ছিলেন, কিন্তু এখন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ায় তাদের সবকিছু শেষ হয়ে গেছে। তাদের বাড়ি, গাড়ি, টাকা আর কিছুই অবশিষ্ট নেই। আগেই বাইরে পৃথিবীতে যে ক্ষমতা নিয়ে তারা বাঁচতেন, এখন চাইলে তারা কিছু করতে পারছেন না। তারা এখন সম্পূর্ণ খালি হাতে। এই কারণেই এই মেয়েটি সব সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার চেষ্টা করছিল। তবে শুধু সেই নয়, এখানকার প্রায় সব মানুষই এই পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারছিলেন না। সবাই খুব হতাশ হয়ে পড়ছিল। এখন সারফেস প্রায় ঠিক হয়ে গিয়েছিল, তাই কেসি সবাইকে বলেন যে এখন আর চিন্তা করার দরকার নেই, তারা সবাই বাংকারে আরামে সার্ভাইভ করতে পারবেন। এরপর কেসি তার টিমের সাথে দেখা করতে যান। সেখানে লুকাস তার টিমের সদস্যদের সাথে ছিল, যারা তাকে মেকআপ করাচ্ছিল, যাতে বাকি লোকদের দেখানো যায় যে বাইরে যাওয়ার পর লুকাসের সাথে কি ঘটেছে। ওদিকে আমরা জেমস এবং তার স্ত্রীকে দেখতে পাই। তাদের মধ্যে এখন ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। আসলে জেমস একজন খুব ধনী ব্যবসায়ী ছিলেন এবং তিনি সবসময় নিজের ইচ্ছামতো চলতেন। এমনকি বাইরে অনেক মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল। জেমসের স্ত্রী সবকিছু জানতেন। তিনি জানতেন যে তার স্বামী একাধিক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত, তবুও তিনি তাকে কখনো ছেড়ে যাননি, কারণ তার টাকার খুব প্রয়োজন ছিল। সেই টাকার জন্যই তিনি এত বছর ধরে তার সাথে ছিলেন। কিন্তু এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। জেমসের কাছে না ছিল টাকা, না ক্ষমতা। এখন তার স্ত্রীর কাছেও তার কোনো মূল্য রইল না। তিনি জেমসকে সোজাসুজি বলেন, তুমি এত বছরে যেসব মহিলাদের সাথে ছিলে, আমি তাদের সবার সম্পর্কে জানতাম। সবকিছু জানা সত্ত্বেও আমি কখনো কিছু বলিনি। চুপচাপ তোমার সাথে ছিলাম। জানো কেন? শুধু তোমার টাকার জন্য। আমার টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু এখন তোমার কাছে কিছুই নেই, না টাকা না মহিলা। এখন আমার তোমাকে কোনো দরকার নেই। আমি এখন নিজের ইচ্ছা মতো বাঁচবো, তাই আমার জীবনে বাধা সৃষ্টি করো না। এসব শুনে জেমস খুব রেগে যান। যখন তার স্ত্রী সেখান থেকে চলে যেতে শুরু করেন, জেমস তাকে বকাবকি করতে করতে তার পেছনে পেছনে যেতে থাকেন। এরপর সে কারো অনুমতি না নিয়ে সেখানে উপস্থিত সবার বাঘের খাবার খেতে শুরু করেন। ওদিকে যখন গার্ডরা এসব দেখতে পায়, তখন তারা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। তারা তাদের ইলেকট্রিক গান দিয়ে জেমসকে শক দিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে ম্যাক্স এসে পৌঁছায়। সে একা সেই গার্ডদের সাথে লড়াই করতে শুরু করে, যাতে তার বাবাকে বাঁচাতে পারে। তখনই সঠিক সময় কেসি সেখানে পৌঁছে যান। তিনি নিজে সামনে এসে সবার সমস্যা সমাধান করে দেন। অন্যদিকে আমরা এনার বাবা মাকে দেখতে পাই। এখানে জানা যায় যে এনার বাবার নাম হাওয়ার্ড। জেমস এবং তার স্ত্রীর মতো হাওয়ার্ড এবং তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যেও প্রায় ঝগড়া হতো। হাওয়ার্ড এবং তার নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন। আসলে হাওয়ার্ডের স্ত্রী একটি খুব গরিব পরিবার থেকে এসেছিলেন এবং বয়সে তিনি হাওয়ার্ডের থেকে বেশ ছোট ছিলেন, কিন্তু তিনি হাওয়ার্ডের ধন সম্পদ এবং ক্ষমতা দেখে তাকে বিয়ে করেছিলেন। বহু বছর একসাথে থাকার পর তিনি তাকে মন থেকে কখনোই ভালোবাসতে পারেননি। ওদিকে আমরা মিলি নামের একটি মেয়েকে দেখতে পাই। তার কাছে কিছু গার্ড আসে। তারা মিলিকে বলে যে তারা জানতে পেরেছে যে তার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, তাই এখন তাদের মিলিকে খুব দরকার। লুকাস খুব অসুস্থ ছিল, রেডিয়েশনের কারণে তার শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল, তাই এখন মিলি তাকে সাহায্য করতে পারত। আসলে কেসির লোকেরা মিলি এবং বাকি সবাইকে জানায় যে রেডিয়েশনের কারণে লুকাসের অর্ধেক রক্ত নষ্ট হয়ে গেছে এবং তাকে বাঁচানোর জন্য
এবি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন। তাই তারা মিলি সহ আরও দুজনকে নিয়ে একই জায়গায় পৌঁছায়। এরপর তাদের লুকাসের কাছে নিয়ে যাওয়া হয়। লুকাসকে আগে থেকে মেকআপ করে পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল। এমনকি এই তিনজনকে সেখানে নিয়ে আসাও কেসি এবং তার দলের পরিকল্পনারই অংশ ছিল। এই প্রুফ প্ল্যানটি এই কারণেই তৈরি করা হয়েছিল যাতে সবাই নিজের চোখে লুকাসের অবস্থা দেখতে পারে এবং গিয়ে বাকি লোকদের এই কথা জানায়, যার ফলে সবাই ভয় পেয়ে যায় এবং কেউ যেন বাইরে যাওয়ার চেষ্টা না করে। মিলি যখন সেখানে লুকাসকে দেখতে আসে তখন তার সত্যি মনে হয় যে তার অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ পর লুকাস সেখানে মারা যাওয়ার ভান করে। সবাইকে জানিয়ে দেয়া হয় যে লুকাস মারা গেছে। লুকাসের এমন অবস্থা দেখে মিলি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এখন ধীরে ধীরে কেসি এবং তার টিমের পুরো প্ল্যানটি সামনে আসতে শুরু করে। কেসি এবং তার দল তাদের প্ল্যানের অনেকটাই সফল হয়ে গিয়েছিল। তার টিমে জ্যাক নামের একটি ছেলেও ছিল, যে আসলে কেসির আপন ভাই ছিল। জ্যাক খুব অসুস্থ থাকতো, তাই কেসি সবসময় তাকে নিজের কাছে রাখত। এখন কেসি তার টিমকে বলেন, সময় এসে গেছে আমাদের পরিকল্পনার পরবর্তী ধাপে যাওয়ার। তিনি সবাইকে জানাতে শুরু করেন যে তিনি কিভাবে হাওয়ার্ড সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করেছেন। আসলে হাওয়ার্ড যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটি আগে থেকে খুব ধনী পরিবার ছিল। শৈশবের পর ধীরে ধীরে হাওয়ার্ড তার পারিবারিক ব্যবসার দেখাশোনা শুরু করেন। হাওয়ার্ডের কাছে টাকার কোনো অভাব ছিল না। খুব কম সময়ে তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। ধীরে ধীরে তিনি প্রায় 60টি কোম্পানির মালিক হয়ে যান। প্রতিটি কোম্পানি থেকে তিনি এত টাকা পেতে শুরু করেন যে তার নাম বিশ্বের 10 জন ধনী ব্যক্তির নামের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেসি ধনী ব্যক্তিদের খুব ঘৃণা করতেন। তিনি ছোটবেলা থেকে দেখতেন যে ধনীরা কিভাবে গরিবদের উপর অত্যাচার করে। তাই তিনি নিজের একটি দল তৈরি করেন। সেখানে বেশিরভাগই গরিব ঘরের লোক ছিল, কারণ তারাই তার ভাবনা বুঝতে পারত এবং তার সাথে সততার সাথে কাজ করতে পারত। কেসি এবং তার দলের পরিকল্পনা স্পষ্ট ছিল। তারা সমস্ত ধনী লোকদের বাংকারে আটকে রাখবে এবং বাইরে তাদের যে সম্পত্তি ও টাকা আছে তা সব গরিবদের মধ্যে বিলিয়ে দেবে, যাতে ধনী ও গরিবের মধ্যে পার্থক্য কিছুটা কমে যায়। এবং যখন পৃথিবীর ধ্বংসের পরিকল্পনা হবে তখন ধনী ব্যক্তিরা কখনো গরিবদের কথা ভাববে না, তারা শুধু নিজেদের বাঁচানোর চেষ্টা করবে। তাই কেসি এবং তার দল সবার প্রথমে হাওয়ার্ডকে নিশানা বানিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল যে হাওয়ার্ডের সমস্ত সম্পত্তি এবং টাকা গরিব মানুষের মধ্যে ভাগ করে দেয়া হবে। এখন তাদের খুঁজে বের করতে হবে যে হাওয়ার্ডের টাকা কোথায় কোথায় রাখা আছে। তাই তারা সেই অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিল। কেসি সবাইকে ডেকে বলেন, পৃথিবী এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমাদের কাছে এখন খুব কম খাবার এবং জল অবশিষ্ট আছে। কিন্তু কাল রাতে জেমস কারো অনুমতি ছাড়াই সবার ভাগের খাবার নিজে খেয়ে নিয়েছে। তাই এখন থেকে সবাই অল্প অল্প খাবার খাবে, না হলে খুব তাড়াতাড়ি আমাদের সমস্ত মজুদ খাবার শেষ হয়ে যাবে। আসলে কেসি এই কথাগুলো বলেছিলেন যাতে সবাই পরিস্থিতিকে আরো বেশি গুরুতর মনে করে। তিনি চেয়েছিলেন যে সবার যেন সত্যি মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এখন তাদের নিজেদের খাবার জল নিয়ে খুব সাবধানে বাঁচতে হবে। এখন তিনি সবার সামনে ম্যাক্সকে বকাবকি করতে শুরু করেন। তিনি তাকে গালাগালি দেন, কারণ ম্যাক্স আগের রাতে গার্ডদের গায়ে হাত তুলেছিল। সে গার্ডদের মেরে তাদের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নিয়েছিল, যা দিয়ে ইলেকট্রিক শক দেয়া যেত। কেসি রেগে ম্যাক্সকে বলেন যে সে যেন বন্দুক অবিলম্বে ফিরিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা কেসি এবং তার টিমকে দেখি, যারা সবাইকে বন্দী করার আগে পরিকল্পনা করছিল যে তাদের পরিকল্পনা এমনভাবে তৈরি করা হয়েছিল যে যখন এই ধনী ব্যক্তিদের এখানে আনা হবে তখন তাদের গায়েব হয়ে যাওয়ার পর যেন কারো এই বিষয়ে কোনো সন্দেহ না হয়। আসলে বাংকারে বন্দী করার আগে কেসি এবং তার দল প্রত্যেক ব্যক্তির একটি এআই ক্লোন তৈরি করে নিয়েছিল, তাও আবার খুব উন্নত প্রযুক্তি ব্যবহার করে। যখন এই লোকেরা বাংকারে এলো তখন তাদের মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আসলে সেই মোবাইলগুলোই ছিল তাদের আসল হাতিয়ার, কারণ সেই ফোনগুলোই সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল। এখন কেসির দল সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে বাহিরের পৃথিবীতে দেখাচ্ছিল যে সবাই এখনো জীবিত আছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। তারা ক্রমাগত প্রত্যেকের এআই ভিডিও তৈরি করতে থাকতো এবং সেই ভিডিওগুলো প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হতো। লোকেদের দেখানোর জন্য বলা হতো যে তারা সবাই ছুটিতে আছে, তারা তাদের পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছে। লোকদের বলা হয়েছিল, যতক্ষণ না আমরা নিজেদের থেকে যোগাযোগ করছি ততক্ষণ আমাদের বিরক্ত করো না। এভাবে বাইরের লোকেরা তাদের খোঁজ বন্ধ করে দেবে। আর যত বেশি এই কথা ছড়িয়ে পড়লো ততই কেসির পরিকল্পনা সফল হতে থাকলো। কেসি এবং তার টিমের কাছে যে মোবাইল ফোনগুলো ছিল সেগুলো সব অ্যাক্টিভ রাখা হতো। সে অ্যাকাউন্টগুলো থেকে প্রতিদিন নতুন নতুন ভুয়ো আপডেট এবং ভিডিও পোস্ট করা হতো। এভাবে বাইরের পৃথিবীর লোকেরা মনে করতে থাকলো যে সবকিছু স্বাভাবিক আছে এবং কেসি পুরো প্রতারণা সফল হতে থাকলো। ফোনগুলো সবসময় অ্যাক্টিভ রাখা হতো। যখনই কোনো ফোন কল বা মেসেজ আসতো তাদের এআই সিস্টেম নিজে থেকে রিপ্লাই দিত। যদি কেউ কল করতো তবে এআই সিস্টেম সেই ব্যক্তির ভয়েস কপি করে নিত এবং তার আওয়াজে সামনের লোকের সাথে কথা বলতো। এই এআই সিস্টেমের সাহায্যে কেসি তার পুরো পরিকল্পনা সফল করেছিলেন। আজও যখন সবার ফোনে এআই সিস্টেমের সাথে কানেক্ট ছিল তখন হাওয়ার্ডের ফোনে স্ট্যান নামের এক ব্যক্তির কল আসে। স্ট্যান ছিল হাওয়ার্ডের বিজনেস পার্টনার। সে প্রায় প্রতিদিনই হাওয়ার্ডকে ফোন করত। কিন্তু আজ স্ট্যান হাওয়ার্ডের উপর খুব রেগেছিল, কারণ হাওয়ার্ডের সাথে তার একটি গুরুত্বপূর্ণ ডিল চলছিল।
সে ভিডিও ফুটেজের মাধ্যমে হাওয়ার্ডকে বলে, তুমি এত দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারো? তুমি জানো যে এই ডিলটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি এখনই আমার সাথে দেখা করো, না হলে তুমি পৃথিবীর যে কোনোই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে নিয়ে আসবো। স্ট্যানের এই কথা শোনা মাত্রই কেসি এবং তার দল কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল না যে এবার স্ট্যানকে কিভাবে সামলাতে হবে। এখন আমরা বাংকারের সব লোকদের দেখি, তারা সবাই ভেতরে থেকে ভেঙে পড়ছিল, কারণ কারো জীবনেই এখন ঠিকমতো চলছিল না। সবাই এই কথা জানতে পেরেছিল যে পৃথিবী শেষ হয়ে যাওয়ায় তাদের ধন সম্পত্তিও শেষ হয়ে গেছে। এখন তারা সবাই খালি হাতে। এখানে প্রত্যেক পরিবারের লোকেরা নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করছিল। তাদের সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করছিল, কারণ বেশিরভাগ সম্পর্ক শুধুমাত্র টাকার জন্য তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কিছু স্ত্রী তাদের স্বামীদের ছেড়ে যাচ্ছিলেন এবং কিছু স্বামীও তাদের স্ত্রী থেকে দূরে সরে যাচ্ছিলেন। এমনকি বাচ্চারাও এখন তাদের বাবা মার যত্ন করছিল না। এখন সবার আসল চেহারা সামনে আসতে শুরু করলো। অনেক ধনী ব্যক্তি বুঝতে পারলেন যে এতদিন লোকেরা শুধুমাত্র তাদের টাকার জন্যই তাদের সাথে ছিল। তারা যে সম্মান ও মর্যাদা পেতেন তা সবই ছিল শুধুমাত্র টাকার কারণে, আসলে তাদের নিজস্ব কোনো প্রকৃত পরিচয় ছিল না। ওদিকে এরই মধ্যে কেসির দল হাওয়ার্ডের এআই মডেল তৈরি করে নিয়েছিল, যার সাহায্যে তারা স্ট্যানের সাথে সরাসরি হাওয়ার্ডের কণ্ঠে কথা বলতে পারত। অর্থাৎ এখন হাওয়ার্ডের বদলে এআই কথা বলবে। তারা অ্যাসিস্ট্যান্ট চালু করে এবং স্ট্যানকে ভিডিও কল করে। এরপর হাওয়ার্ডের এআই মডেল অ্যাক্টিভ করে দেয়া হয়। এরপর সে এআই মডেল স্ট্যানের সাথে কথা বলতে শুরু করে। এখন কেসির দল এআই এর মাধ্যমে স্ট্যানের সাথে কথোপকথন করে এবং তারা জানতে পারে যে কয়েক মাস আগে স্ট্যান এবং হাওয়ার্ড একটি পার্টিতে খুব একটি বড় পরিকল্পনা করছিল। তারা দুজন মিলে স্থির করলেন যে তাদের কাছে যত ব্ল্যাক মানি আছে তা তারা ব্যবহার করে একটি বিশাল কোম্পানি খুলবে, এবং তাদের সে পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই হাওয়ার্ড গায়েব হয়ে যায়। এই কারণে স্ট্যান তাকে বারবার ফোন করছিল। কেসি হাওয়ার্ডের এআই মডেলের মাধ্যমে চতুরতার সাথে স্ট্যানের কাছ থেকে এটাও জানতে পারলো যে ব্ল্যাক মানি নিয়ে কথা হচ্ছিল তা আসলে কোথায় রাখা আছে। তারা জানতে পারে যে সে টাকা হাওয়ার্ডের বাড়ির একটি গোপন জায়গায় লুকানো আছে, যা একটি পাসওয়ার্ড দিয়ে খোলা যেতে পারে। কিন্তু সে পাসওয়ার্ড শুধুমাত্র আসল হাওয়ার্ডই জানে। এখন কেসি তার পুরো দলের সাথে পরিকল্পনা করে যে কোনো মূল্যেই তার পাসওয়ার্ড জানতে হবে। এখন তাদের পরিকল্পনা স্পষ্ট ছিল। তারা কথায় কথায় ফাঁসিয়ে হাওয়ার্ডের কাছ থেকে তার গোপন পাসওয়ার্ড বের করবে। এরপর সে পাসওয়ার্ড ব্যবহার করে হাওয়ার্ড এবং স্ট্যানের সমস্ত ব্ল্যাক মানি দখল করে নেবে এবং সেই টাকা গরিব মানুষের মধ্যে ভাগ করে দেবে। এরপর কেসি এক জায়গায় একা বসে থাকে, কিছুটা বিষণ্ণ। সে তার ছোটবেলার কথা ভাবছিল। যখন কেসি মাত্র 12 বছর বয়সী, সে তার ভাইয়ের জ্যাকের সাথে একটি স্কুলে পড়তো। সেই স্কুলের বেশিরভাগ বাচ্চাই ধনী ঘরের ছিল, কিন্তু যখন কেসি তার ভাই জ্যাকের সাথে সেখানে যেত, তখন সেই ধনী বাচ্চারা সবসময় তাদের খেপাতো, তাদের ছোট লোক বলে হেয় করত, তাদের দুই ভাই বোনকে সবসময় গরিব বলে অপমান করত। যদিও কেসি এবং তার ভাই জ্যাক খুব প্রতিভাবান ছাত্র ছিল, কিন্তু গরিব হওয়ার কারণে তাদের পরিশ্রম এবং দক্ষতা কখনোই মূল্য দেওয়া হয়নি। তার উপর তাদের বাবার আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল। একদিন কেসির মা একটি ছোট চিঠি লেখে এবং জ্যাককে ছেড়ে চলে গেলেন। তাদের বাবা আগে থেকে নেশায় আসক্ত ছিল, তাই সেই দিনের পর কেসি এবং জ্যাকের পাশে আর কেউই রইল না। তারা দুজন শুধু একে অপরের ভরসা হয়ে বড় হয়ে উঠল। কম বয়সে তারা বুঝতে পেরেছিল যে তাদের ভবিষ্যৎ আর কেউ গড়বে না, তাদের নিজেদের পথ তৈরি করতে হবে। তাই সেই সময় থেকে দুই ভাই বোন কঠোর পরিশ্রম শুরু করে দেয়। তারা তাদের পড়াশোনায় আরো বেশি মনোযোগ দিতে লাগলো। ধীরে ধীরে তারা দুইজন মিলে বেশ কিছু ডিগ্রি অর্জন করে নিল। এরপর একটা সময় এলো যখন তারা দুজন মিলে অনেক গবেষণা করে এবং তাদের নিজস্ব এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করে নেয়। তখন তাদের মনে হয়েছিল যে এখন তারা তাদের জীবনে কিছু বড় কাজ করতে পারবে। কিন্তু খুব তাড়াতাড়ি তারা উপলব্ধি করলো যে এই পৃথিবীতে টাকা এবং ক্ষমতা ছাড়া কিছুই অর্জন করা যায় না। তারা যদিও সবচেয়ে উন্নত এআই মডেল তৈরি করেছিল, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তাই তারা তাদের এআইকে বাজারে আনতে পারছিল না এবং লোকদের সামনে নিজেদের কাজ দেখাতে পারছিল না। তাই তারা অনেক কোম্পানির কাছে ফান্ড চেয়েছিল যাতে তারা তাদের এআইকে বিশ্বের সামনে তুলে ধরতে পারে। কিন্তু সে সময় কেউ তাদের সাহায্য করেনি, উল্টো সবাই তাদের কাজকে উপহাস করত এবং তাদের হেয় করত। কিছু কোম্পানি যারা ফান্ড দিতে রাজি হয়েছিল, তারাও ব্যবসার বেশিরভাগ অংশ নিজের নামে করতে চাইতো। ধীরে ধীরে কেসির অবস্থা এমন হলো যে তার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। একসময় তার মনে হলো যে এই পৃথিবীতে টাকা ছাড়া পরিশ্রম ও দক্ষতার কোনো মূল্য হয় না। কেসি এখন বুঝতে পেরেছিল যে ধনী ব্যক্তিরা কখনোই তাদের মতো লোকেদের উপরে উঠতে দেবে না। ওদিকে ধনীদের বাচ্চারা কিছু না করে শুধুমাত্র তাদের টাকার জোরে বড় বড় কোম্পানির মালিক হয়ে উঠেছিল। সমাজে যারা ধনী ছিল তারা আরো বেশি ধনী হচ্ছিল এবং যারা গরিব ছিল তাদের আরো নিচে ঠেলে দেওয়া হচ্ছিল। এই অভিশাপ কেসি আর সহ্য করতে পারছিল না। এই কারণে সে প্রতিজ্ঞা করলো যে সে সমাজের প্রতিটি গরিব মানুষকে সাহায্য করবে, এবং এর জন্য সে এবং তার ভাই জ্যাক তাদের তৈরি করা এআই সিস্টেমের মাধ্যমে এই পরিকল্পনা সফল করতে চেয়েছিল। আর পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক সেটাই করলো। কেসি তার পরিকল্পনা সফল করার জন্য এমন লোকদের তার টিমে অন্তর্ভুক্ত করলেন যারা তার এবং তার ভাইয়ের মতো খুব প্রতিভাবান ছিল, কিন্তু টাকার অভাবের কারণে কেউ তাদের প্রতিভার কদর করেনি। তাদের মধ্যে বেশিরভাগ লোকই তাদের জীবনে কখনো না কখনো কোনো ধনী ব্যক্তি দ্বারা অপমানিত হয়েছিলেন।
এভাবে কেসি এতদিন ধরে তার পুরো পরিকল্পনা চালিয়েছিলেন। এখন আমরা আবার কেসিকে দেখি। সে তার টিমকে বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি এখন বুঝতে পেরেছি যে হাওয়ার্ডের কাছ থেকে তার পাসওয়ার্ড কিভাবে বের করতে পারে। কেসি এখন জানতেন যে হাওয়ার্ডের কাছ থেকে পাসওয়ার্ড কিভাবে বের করতে হবে। তিনি স্থির করলেন যে হাওয়ার্ডকে তিনি সেটাই দেবেন যা তার সবচেয়ে বেশি প্রয়োজন, মনোযোগ এবং যত্ন। কারণ বাংকারে আসার পর থেকে হাওয়ার্ড সবার কাছ থেকে একজন অবহেলিত মানুষে পরিণত হয়েছিলেন। এখন যদি কেউ তার যত্ন নেয় তবে সে তাকে অবশ্যই গুরুত্ব দেবে। তাই কেসি তার টিমের একজন সদস্যকে হাওয়ার্ডের কাছে পাঠান। সেই মেয়েটির নাম ছিল ইনগ্রিড। ইনগ্রিড হাওয়ার্ডের সাথে খুব ভালোভাবে মিশতে শুরু করে। সে তার কথায় আগ্রহ দেখায় এবং ধীরে ধীরে তাকে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে। অল্প সময়ের মধ্যে হাওয়ার্ড এবং ইনগ্রিডের মধ্যে একটি ভালো বন্ধুত্ব হয়ে যায়। হাওয়ার্ড এবং ইনগ্রিড এখন একে অপরের সাথে সময় কাটাতে শুরু করছিল, কারণ এখন হাওয়ার্ডের কথা বলার মতো কেউ ছিল না। একদিন ইনগ্রিড হাওয়ার্ডকে বলে, যদি তুমি চাও তবে আমরা দুজন একটি খেলা খেলতে পারি, এতে আমাদের এই বোরিং সময়টা কিছু ভালো কাটবে। হাওয়ার্ড তার কথা মেনে নেয়। এরপর ইনগ্রিড হেসে বলে, চলো আমরা দুজন একে অপরকে নিজেদের গোপন কথাগুলো বলবো। কথার প্রসঙ্গে ইনগ্রিড বলতে শুরু করে যে তার কিছু গোপন লকার ছিল, যেখানে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো রেখেছিল, কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর হয়তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে। ইনগ্রিড আগে জিজ্ঞাসা করে, তোমার লকারের পাসওয়ার্ড কি ছিল? এরপর সে বানানো কথা ধীরে ধীরে নিজের লকারের পাসওয়ার্ড জানায়। কথায় কথায় হাওয়ার্ডও ইনগ্রিডকে বিশ্বাস করে বসে। সে ধীরে ধীরে তার সমস্ত গোপন পাসওয়ার্ড বলে দেয়। এবং শুধু তাই নয়, এখন যেহেতু হাওয়ার্ডের আর কিছুই অবশিষ্ট ছিল না, সে ইনগ্রিডকে তার ব্যাংক এবং যেখানে যেখানে টাকা রাখা ছিল সেই সব জায়গায় বিস্তারিত পাসওয়ার্ড জানিয়ে দেয়। এরপর কেসির পুরো পরিকল্পনা পুরোপুরি সফল হয়ে যায়। পরের দিন কেসি এবং তার দল হাওয়ার্ডের এআই ক্যারেক্টার ব্যবহার করে। তারা আবারও স্ট্যানকে ফোন করে, তুমি নিজে থেকে কোনো কোম্পানি কিনে নিও না, আমি যে কোম্পানির নাম বলবো সেটাই কিনে নেবে। আসলে এটাও ছিল কেসি এবং তার দলের একটি বড় চাতুরতা। তাদের উদ্দেশ্য ছিল যে স্ট্যানকে এভাবে ম্যানিপুলেট করা যাতে সে সেই কোম্পানিকেই কিনে যেটির সিদ্ধান্ত কেসি আগে নিয়ে রেখেছেন। কেসি স্ট্যানকে যে কোম্পানিটি কিনতে বলেছিলেন সেটি ছিল আসলে তাদের তৈরি করা একটি ভুয়ো কোম্পানি। যেই স্ট্যান এবং হাওয়ার্ডের টাকা সেই কোম্পানিতে বিনিয়োগ করা হতো, কেসি এবং তার দল চতুরতার সাথে সেই সব টাকা নিজেদের দখলে নিয়ে নিত। এভাবে সবার প্রথমে তারা হাওয়ার্ডের টাকা আত্মসাৎ করলো এবং ধীরে ধীরে ব্যাংকারে উপস্থিত বাকি সমস্ত ধনী ব্যক্তিদের টাকাও চুপচাপ নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করলো। ওদিকে এখন আমরা ম্যাক্সকে দেখি। এখনকার সবকিছু তার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল, বিশেষ করে সবার হাতে থাকা ব্রেসলেট, যেগুলো নিয়ে তার সন্দেহ হচ্ছিল। কারণ যখন তাদের এই ব্রেসলেটগুলো দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে এগুলো তাদের সুরক্ষার জন্য। বলা হয়েছিল যে এই ব্রেসলেটগুলো তাদের স্বাস্থ্যের অবস্থা জানানোর জন্য। কিন্তু ম্যাক্স যখন মনোযোগ দিয়ে নিজের ব্রেসলেটটি দেখলো, তখন সে তার ভেতর একটি ছোট মাইক্রোফোন দেখতে পেল। অর্থাৎ সেই মাইক্রোফোনের মাধ্যমে কেসি এবং তার দল তাদের সমস্ত কথা শুনছিল। এটা দেখে ম্যাক্সের মনে খুব সন্দেহ জাগলো। তাই সে স্থির করলো যে সে বাংকার সম্পর্কে আরো তথ্য বের করবে। কিন্তু সে এই কাজ একা করতে পারত না, কারণ ধরা পড়ার ভয় ছিল। তাই সে সিদ্ধান্ত নিল যে এই কাজে সে অ্যানাকে তার সঙ্গী বানাবে। ম্যাক্স এখন অ্যানার সাথে বন্ধুত্ব করতে চাইছিল। সে কিছু কাগজের টুকরো তার সমস্ত কথা লিখে এনে তার কাছে নিয়ে যায়, কারণ যদি সে সরাসরি অ্যানার সাথে কথা বলতো তবে কেসি এবং তার দল মাইক্রোফোনের মাধ্যমে তাদের সমস্ত কথা শুনতে পেত। ম্যাক্স অ্যানার কাছে গিয়ে একটি কাগজ দেখায় যেখানে লেখা ছিল, চুপ থাকো। অ্যানা অবাক হয়ে তার দিকে তাকায়। এরপর ম্যাক্স পরের কাগজে লেখা যে এখানে আসার পর থেকে তার অনেক কিছুই অদ্ভুত লেগেছে। সে এটাও জানায় যে স্বাস্থ্য ডিভাইসের নামে যে তাদের ব্রেসলেট দেয়া হয়েছিল তার ভেতরে আসলে একটি মাইক্রোফোন লাগানো আছে। ম্যাক্স অ্যানাকে জানায় যে তাদের প্রতিটি কথাবার্তা শোনা হচ্ছে। এরপর সে এটাও বলে যে এখানে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে সত্যি সত্যি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ হয়েছে বা পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। যা কিছু আমরা দেখেছি তা সবই কেসি এবং তার দল আমাদের দেখাচ্ছে। এমনটাও তো হতে পারে যে তারা আমাদের সাথে প্রতারণা করছে। ম্যাক্স বলে যে যদি সত্যিই জানতে হয় তবে তাদের খুব ভেবেচিন্তে পরিকল্পনা করতে হবে। এর জন্য তার এনার সাহায্যের প্রয়োজন ছিল। এরপর ম্যাক্স অ্যানাকে বলে, তোমাকে এখন আমার সাথে ভালোবাসার অভিনয় করতে হবে যাতে কেউ আমাদের সন্দেহ না করে। কেসি এবং তার দলের এখন মনে হতো লাগলো যে ম্যাক্স এবং অ্যানার মধ্যে কিছু একটা চলছে। তাদের পুরো দল দুজনের উপর নজর রাখছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না যে এই দুজন আসলে কি নিয়ে আলোচনা করছে। তাদের শুধু একটি বিষয় সন্দেহ হয়েছিল, গতকাল পর্যন্ত অ্যানা ম্যাক্সকে পছন্দ করত না, কারণ তার জন্যই তার প্রিয় বোন অ্যানির মৃত্যু হয়েছিল। আর এখন হঠাৎ তারা এত দুজন কাছাকাছি কিভাবে? ওদিকে ম্যাক্স অ্যানাকে বলে, আমাদের সবার প্রথমে এই বাংকারের সিস্টেম এবং ইলেকট্রিসিটি লাইন বন্ধ করতে হবে। ম্যাক্স একটি পরিকল্পনা তৈরি করে যাতে পুরো বাংকার অন্ধকারে ডুবে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা দুজন বাইরে গিয়ে দেখতে পারে যে সত্যি সত্যি পৃথিবী ধ্বংস হয়েছে কিনা। কিন্তু বাইরে যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, তাই তাদের কাছে সেফটি স্যুট থাকা জরুরি ছিল। ম্যাক্স অ্যানাকে কাজ দিল যে সবকিছু অন্ধকার হয়ে গেলে সে যেন দুটি সেফটি স্যুট চুরি করে নিয়ে আসে। ততক্ষণে ম্যাক্স বাংকারের কন্ট্রোল রুম খুঁজে বের করবে। এরপর তার পরবর্তী পরিকল্পনার জন্য সে অ্যানাকে নিজের রুমে ডেকে নেয়। ম্যাক্স সেখানে গিয়ে খুব জোরে রোমান্টিক মিউজিক প্লে করে দেয় যাতে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নিজেদের পরিকল্পনা নিয়ে খোলামেলাভাবে কথা বলতে পারে। ম্যাক্স এবং অ্যানা ভাবে যে তারা যদি শীঘ্রই ঘনিষ্ঠ হয় তবে কেসি টিম তাদের উপর বেশি মনোযোগ দেবে না। এই ফাঁকে ম্যাক্স অ্যানাকে তার ঘরে দেখায় যে সেখানে একটি গোপন এক্সিট গেট আছে।
অর্থাৎ এখন তাদের বাংকারের ভেতরের একটি ডিস্ট্রাকশন তৈরি করতে হবে যাতে সমস্ত গার্ড মনোযোগ সরিয়ে নেয়। তাদের কাছে একটি আইডিয়া ছিল। অ্যানা ম্যাক্সকে বলে যে সে একটা কেমিস্ট্রির ছাত্রী ছিল, তার কাছে এখন কিছু কেমিক্যালস আছে যা দিয়ে একটি ছোট বোমা তৈরি করা যেতে পারে এবং সেই বোমা দিয়ে হয়তো সে ডিস্ট্রাকশন তৈরি করতে পারবে। অন্যদিকে কেসির হাতে থাকা হাওয়ার্ডের এআই মডেল স্ট্যানকে কিছু একটা বলছিল। স্ট্যান সেই কথা শুনে সরাসরি বাংকারে গিয়ে সেই কোম্পানিটি দেখতে চলে গেল, কিন্তু কোম্পানিটি দেখে তার ভালো লাগলো না। তাই সে হাওয়ার্ডকে ভিডিও কল করে জানায় যে কোম্পানিটি তার পছন্দ হয়নি। স্ট্যানের কথা শুনে কেসি তার পরিকল্পনা অনুযায়ী সে কোম্পানিতে তার টিমের সদস্য লুকাসকে পাঠায়। সে লুকাসকে হাওয়ার্ড থেকেও বড় বিনিয়োগকারী হিসাবে উপস্থাপন করে। সেই লুকাসই ছিল সেই ব্যক্তি যে প্রথম রেডিয়েশনে পুড়ে যাওয়ার কারণে মারা যাওয়ার ভান করেছিল। এখন কেসি লুকাসকে বলে যে স্ট্যানের সামনে কোম্পানির রেট এবং শেয়ার বাড়িয়ে বাড়িয়ে দেখাও, যাতে স্ট্যান মনে করে যে কোম্পানির মূল্য অনেক বেশি এবং লোভের বশে সে সেটি কিনতে চায়, কারণ পরে তার কোম্পানি থেকে প্রচুর মুনাফা হবে। এনা তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে। অন্যদিকে ম্যাক্স অনেক খোঁজাখুঁজির পর বাংকারের কন্ট্রোল রুম খুঁজে নেয় এবং সেখানকার সিস্টেম বন্ধ করে দেয়। এতে সঙ্গে সঙ্গে হাওয়ার্ডের এআই মডেলও বন্ধ হয়ে যায় এবং স্ট্যানের সাথে তার ভিডিও কলও কেটে যায়। এখন স্ট্যান বুঝতে পারছিল না যে তার সে কোম্পানিটি কেনা উচিত হবে কিনা। কিছুক্ষণ পর ম্যাক্স এবং এনা তাদের পরিকল্পনা অনুযায়ী সমস্ত সিস্টেম আবার চালু করে দেয়, কারণ তাদের পরিকল্পনা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সমস্ত সিস্টেম পুরোপুরি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কেসি হাওয়ার্ডের এআই মডেলের মাধ্যমে স্ট্যানের সাথে যোগাযোগ করে, কারণ ততক্ষণে স্ট্যান কোম্পানি না কিনে ফিরে যাচ্ছিল। এখন কেসি হাওয়ার্ডের এআই মডেলের মাধ্যমে স্ট্যানকে বলে, তুমি আমার উপর পুরোপুরি ভরসা করতে পারো, তাড়াতাড়ি কোম্পানি কিনে নাও, আমি তো তোমার সাথেই আছি। হাওয়ার্ডের কথা শুনে স্ট্যান অবশেষে কোম্পানি কেনার সিদ্ধান্ত নেয়। ওদিকে ম্যাক্স এবং এনা তাদের বোমা সেট করে ফেলেছিল। এখন তারা দুজন সেটি ফাটার জন্য অপেক্ষা করছিল, কারণ বোমা ফাটলে গার্ডদের মনোযোগ বিঘ্ন হবে এবং তখনই তারা বাইরে বেরোনোর সুযোগ পাবে। সেখানে এনা এবং ম্যাক্স একে অপরের খুব কাছাকাছি ছিল। এনাকে দেখে ম্যাক্স খুব আবেগপ্রবণ হয়ে গেল। ম্যাক্স এনার মধ্যে তার গার্লফ্রেন্ড অ্যানির ঝলক দেখতে পাচ্ছিল। সে এনাকে বলে, জানো এনা, আমি তোমার বোন অ্যানিকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসতাম এবং আজও বাসি। হয়তো চাইলেও আমি তাকে কখনো ভুলতে পারবো না। যখনই আমি তোমাকে দেখি আমার অ্যানির কথা মনে আসতে থাকে। তোমার মধ্যে আমি তাকে দেখতে পাই। তুমি পাশে থাকলে মনে হয় যেন অ্যানি আমার কাছেই আসছে। ম্যাক্সের এই কথাগুলো এনা বুঝতে পারে যে হয়তো ম্যাক্স তাকে তার মনের কথা বলতে চায়। যদিও এনা আগে ম্যাক্সকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু তবুও এনা তার বোনের প্রেমিকের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াতে পারতো না। তাই সে ম্যাক্সকে সোজাসুজি বলে দিল যে যদি তার মনে অন্য কিছু থেকে থাকে তবে সে যেন সেখানে তা শেষ করে দেয়। ওদিকে কেসি এবং তার টিমের মনোযোগ এখন পুরোপুরি স্ট্যানের দিকে ছিল, তাই তারা ম্যাক্স এবং এনার দিকে বেশি নজর দিচ্ছিল না। এখন কেসি স্ট্যানকে বাংকারের বাইরে আটকানোর জন্য তার আরেক সঙ্গী ইনগ্রিডকে ব্যবহার করেন। এই ইনগ্রিডের মাধ্যমে তিনি হাওয়ার্ডের কাছ থেকে সেই কোম্পানির সমস্ত কোড, ডকুমেন্ট এবং ডিটেলস সংগ্রহ করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী ইনগ্রিড এখন স্ট্যানের সাথে বন্ধুত্ব করে তার কাছাকাছি আসতে শুরু করে। ইনগ্রিডের বাবা মা তাকে ছেড়ে বিদেশ যাচ্ছিলেন, যা ছিল আসলে তাদের পরিকল্পনারই অংশ। যখন স্ট্যান এই কথা জানতে পারে তখন সে ইনগ্রিডের সৌন্দর্যে প্রভাবিত হয়ে বলে যে সে তার খেয়াল রাখবে। এরপর স্ট্যান ইনগ্রিডের সাথে ড্রিঙ্কস নিয়ে পার্টি শুরু করে। পরিকল্পনা অনুযায়ী ইনগ্রিড এখন স্ট্যানের খুব কাছাকাছি এসে যায়। সে স্ট্যানকে বলে যে সে যে কোম্পানিটি কিনতে যাচ্ছে সেটি খুব ভালো কোম্পানি, তাই তার দেরি করা উচিত নয়। যদি সে দেরি করে তবে অন্য কেউ সেই কোম্পানিটি কিনে নিতে পারে। স্ট্যান এই কথা শুনে আর দেরি করে না এবং সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করার প্রস্তুতি নিতে শুরু করে। স্ট্যান যে টাকা পাঠাতে যায় কিছুক্ষণ পর দেখা যায় যে সমস্ত টাকা কেসির অ্যাকাউন্টে পৌঁছে গেছে, অর্থাৎ তাদের পরিকল্পনা পুরোপুরি সফল হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই এনা এবং ম্যাক্স দ্বারা সেট করা বোমাটি হঠাৎ ব্লাস্ট হয়ে যায়। পুরো বাংকার হুলস্থুল শুরু হয়। প্রত্যেকের ভয় পেয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ফালাতে শুরু করে। এমনকি গার্ডরাও ভেতরে চেক করতে পৌঁছে যায়। এই বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে ম্যাক্স এবং এনা পেছনে থাকা গোপন এক্সিট গেট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। স্ট্যান খুব রিল্যাক্সড ছিল। কোম্পানি কেনার পর সে তার প্রাইভেট জেটে করে বাড়ি ফিরছিল, কিন্তু তখনই তার চোখ একটি পোস্টারের উপর পড়ে। তাতে ইনগ্রিডের মায়ের ছবি ছিল, যিনি ছিলেন আসলে থাইল্যান্ডের খুব বড় অভিনেত্রী। স্ট্যানের মনে পড়ে যে ইনগ্রিড তাকে বলেছিল তার বাবা মা দুজনে ব্যবসায়ী। এখন স্ট্যান সব বুঝতে পারে। সে অনুভব করে যে তার সাথে একটি বড় স্ক্যাম হয়েছে। সে সঙ্গে সঙ্গে ইনগ্রিডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করতে শুরু করে, কিন্তু ততক্ষণে ইনগ্রিডের সমস্ত অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছিল। স্ট্যান এবার একদম সময় নষ্ট না করে সোজা সেই কোম্পানিতে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে কোম্পানিতে তো এখন কেউই নেই। এসব দেখে স্ট্যান পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে এখন কি করবে। সে সঙ্গে সঙ্গে হাওয়ার্ডকে ভিডিও কল করে এবং কিছু ব্যক্তিগত প্রশ্ন করে, যেমন তারা দুজন একসাথে কোথায় ঘুরতে গিয়েছিল, কি কি করেছিল এবং সে কোন কলেজে পড়তো। কিন্তু এবার হাওয়ার্ড কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। স্ট্যান এখন পুরোপুরি সত্যটা বুঝতে পারে। সে এতদিন যার সাথে কথা বলছিল সে আসল হাওয়ার্ড নয়, বরং তার একটি এআই ক্যারেক্টার ছিল। সে এআই এর ব্যবহার করে স্ক্যামাররা তাকে পুরোপুরি সর্বনাশ করে দিয়েছে। ওদিকে কেসি এবং তার দলের প্রথম মিশন পুরোপুরি সফল হয়ে গিয়েছিল। তারা হাওয়ার্ড এবং তার বন্ধু দুজনের টাকা আত্মসাৎ করে নিয়েছিল। ওদিকে এনা এবং ম্যাক্স ততক্ষণে সেফটি স্যুট পরে ব্যাংকারের মূল দরজার কাছে পৌঁছে গিয়েছিল। এখন তারা দুজন অবশেষে জানতে চলছিল যে পৃথিবী সত্যি ঠিক আছে নাকি সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল।
ক্যাসি এবং তার দল তাদের সাথে বড় স্ক্যাম করেছে। এখন ম্যাক্স এবং অ্যানার পুরো বিশ্বাস ছিল যে তারা ক্যাসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এই ভাবতে ভাবতে ম্যাক্স ধীরে ধীরে বাংকারের দরজা খুলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে সূর্যের প্রথম আলো তাদের মুখে এসে পড়ে। ম্যাক্স অবাক হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে, কারণ অনেক লম্বা সময় পর সে বাইরের পৃথিবীর আলো দেখছিল।